আমি কিন্তু ক্লাস 5-এর একজন মেয়ে। চারটা মেয়েকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এখন আমি না হয় আমার বিয়ে হয়ে গেছে, 4টা মেয়ে হয়ে গেছে, আমি 3 বছর এদিকে আসে গার্মেন্টস জব করলাম। তো বাচ্চাদেরকে যদি বের করে দেওয়া, ওদের তো একটা ভবিষ্যৎ আছে। শুরুতে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার গল্পটা কিছুটা আমি শুনেছি, বাট পুরো গল্পটা আমি সবাইকে শোনাতে চাই। অনেক সময় আমাদের ফাউন্ডেশনের সবাই এমন যে আপনাদের গল্পগুলো থেকে তারা অনেক কিছু শেখে, অনেক কিছু জানে এবং অনেক ত্যাগ তিতিক্ষা, দুঃখ কষ্ট বেদনার পরে যে ঘুরে দাঁড়ানো যায় সেটা তাদেরকে ইন্সপায়ার করে। আপনার গল্পটা শুনতে চাই। ক্লাস 5-এই আপনার বিয়ে হয়ে যায়, এইটা দিয়ে আমরা শুরু করতে চাই, তারপরের গল্পটা। জি স্যার, আসসালামু আলাইকুম। একটু জোরে বলবেন। জি, আমি বিউটি আক্তার, আমি পঞ্চগড় জেলা থেকে আসছি। আমার ঘুরে দাঁড়ানোর গল্প আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমি যখন ক্লাস 5-এ ছিলাম স্যার, তখন হচ্ছে আমার বিয়ে। তো আমার বাবার হচ্ছে 10 জন সন্তান ছিলাম আমরা, 9 জন মেয়ে 1 জন ছেলে, মানে 10 ভাই বোন ছিলাম আমরা। তো বাবা মায়ের মানে ভবিষ্যৎ যে একটা মান সম্মান হানি হবে, সেই মান সম্মান হারানোর ভয়ে সব মেয়েদেরকে ক্লাস 5, 6, 7 পর্যন্ত, এর উপরে আর পড়ালেখা করাতে পারেনি কাউকে, সবাইকে আর কি। এই পরিস্থিতিটা কি এখনো গ্রামে আছে যে 5-6 এ পড়া অবস্থায় মেয়েদের? না, এখন নাই এটা। এখন নাই, এখন এটা নাই, এখন বদলে গেছে। আমাদের সময় সেটা ছিল, কারণ আমাদের সময় তো বাবা মারা তখন এতটা বুঝে না যে ক্লাস 5-এর একটা মেয়েকে বিয়ে দিলে কি অবস্থায় থাকবে, বা কি অবস্থায় কীভাবে সংসার চালাবে, কিভাবে সংসার গড়ায় উঠাবে, সেই জিনিসটা তো বাবা মাগুলো বুঝেনি, আমরাও বুঝিনি। তারপর বাবা মাগুলো না বুঝে আমাদেরকে বিয়ে দেন। তো আমাকে ক্লাস 5-এ বিয়ে দেন যখন, তখন আমার স্বামী দিনমজুরি দিত। তখন তো আমি ক্লাস 5-এ, কিছু বুঝতাম না, কাজ করতে পারতাম না। তো ওই সময় যেই মাসে বিয়ে আমার, সেই মাসে আমার হচ্ছে বড় মেয়ে কনসেপ্ট করে। বড় মেয়ে কনসেপ্ট করার পরে ক্লাস 6-এর শেষের দিকে আর কি আমার বড় মেয়ে পৃথিবীতে আসে। তো আসার পরেই আমার বান্ধবীরা যখন সবাই এসএসসি পরীক্ষা দিচ্ছে, তখন কিন্তু আমি 4 সন্তানের মা কমপ্লিট। চারটাই মেয়ে। এদিকে আমার স্বামী কিন্তু দিন মজুরি দিচ্ছেন। মানে স্বামীর, আমার শুরু থেকে, আমার বিয়ের শুরু থেকে আমার স্বামীর সংসারে আমার সুখ ছিল না। আমার বাবা মারা এমনও দেখে দিছে, শুধু ছেলেটাকে দিচ্ছে, কোনো ঘর বাড়ি জমি জামা কোনো কিছু দেখে দেয়নি, শুধু ছেলেটাকে দেখে দিচ্ছে, কোনো কিছু দেখে দেয়নি। তো তারপরও মেয়েরা যখন হচ্ছিল, যে এক করে 4টা মেয়ে হলো, তখন আমার স্বামীর প্রচণ্ড অত্যাচার শুরু হয় আমার উপর। ছেলে কেন নাই, আবার অভাবীয়া সংসার। তো এই জন্য আমার স্বামী তখন থেকে আমার উপর নির্যাতন অত্যাচার শুরু করতো। তো আমার বাবা মা অনেকবারে বলছিল যে এত নির্যাতন, এত অত্যাচার, এত কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পারে আমরা আমার মেয়েকে নিয়ে যাব। অনেকবার নিয়েও যেতে চাইছিল, নিয়েও গিয়েছিল। তারপরও কি ভাগ্য ছিল জানি, মনে হয় এখানে আমার রিজিক ছিল, আবার ফিরে এসেছি, এসে সংসার করছি। তারপর এইভাবে সংসার করতে অর্ধেক বছর, আমার বিয়ের অর্ধেক, প্রায় আমার 22 বছর চলতেছে, বিয়ের বর্তমান 22 বছর চলতেছে। 11 বছরে মনে হয় আমার বাবা মা সব খরচ চালাতো। মানে আমার বাচ্চার, আমার সংসারের যাবতীয় খরচ আমার বাবা মা চালাতো। 11 বছর। আপনার বাচ্চারা স্কুলে ভর্তি হয়েছে? ভর্তি করাইছি, সব কিছু, মানে কাপড় চোপড়, স্কুলের খরচ, মেয়েদের খাওয়া দাওয়া সব কিছু আর কি আমার বাবা মা চালাতো। তো চালাতে যখন আমার 9 বোনের বিয়ে হয়ে গেল, তখন তো আর সম্ভব না 9 বোনকে যে চালাবে। যে আমাকে চালাতে গেলে বাকি 8টা বোন আরও আছে আমার, বাকি 8টা বোনও তো আবদার করবে আমার বাবা মায়ের কাছে, যে একজনকে সব কিছু খরচ বহন করতেছে তার সংসারে, তাহলে তো আমাদেরকেও লাগবে। তারপরে তখন আমার বাবা কী করলো, আমার বাবা মারা তখন আমাকে দেওয়া বন্ধ করে দিল। তখন এদিকে স্বামীর অত্যাচার তো আছেই, মানে
এমন অত্যাচার করতো যেটা গ্রামের মানুষ, আমি তো সহ্য করা মানে দূরের কথা, গ্রামের মানুষ পর্যন্ত এটা সহ্য করতে পারতো না। যে আমি কিভাবে টিকে আছি এই সংসারে, এত জ্বালা যন্ত্রণা নির্যাতনের মধ্য দিয়ে, তারপরে আমি এইভাবে সংসার করেই আসছি। তারপরে যখন আমার মেয়েদেরকে সবাইকে স্কুলে দিলাম, স্কুলে পড়ালেখার খরচ অনেক কিছু লাগতো, তখন আরও সংসারে অশান্তি শুরু হয়ে গেল। তখন আমার স্বামী কী করে, আমাকে বলে যে আমি আর খরচ চালাতে পারবো না, তোমরা পারলে মা মেয়ে সবাই মিলে বাড়ি থেকে বের হয়ে যাও। তো আমি কি করব, বাবার বাড়ি তো হচ্ছে না, বাবার বাড়িতে জায়গা হচ্ছে না, ওখানে তো জায়গা হচ্ছে না। এখানে একটা ভাই আছে, ভাইয়েরও বিয়ে দিচ্ছে, সেখানে তো জায়গা একবার দুইবার তিনবার বাবার বাড়িতে জায়গা দিবে, চতুর্থবার তো জায়গা দিবে না। জায়গা দিলেও একদিন দুই দিন তিন দিন জায়গা দিবে, ভালোবাসবে, খাওয়াবে, 4 দিনের মাথায় ওরাও বলবে যে কিছু একটা করতে বা কিছু করে খাইতে বলবে, যে নিজে 4-4টা মেয়েকে নিয়ে আমরা খাওয়াতে পারবো না। তখন আমি বাপের বাড়িও আর গেলাম না, স্বামীর অত্যাচারও সহ করতে পারতেছি না। তখন আমি রাগ করে মেয়েদেরকে ফেলে রেখে ঢাকায় এসেছিলাম। মেয়েদেরকে জামাইয়ের বাড়িতে ফেলে রেখে ঢাকায় চলে? হ্যাঁ, মেয়েদেরকে মানে বড় মেয়েটা একটু বুঝের মতো হয়ে গেছিল, ক্লাস 8-9-এ উঠছিল ওই সময় আর কি। আমি মেয়েদেরকে ফেলে রেখে ঢাকায় চলে এসেছি। ঢাকায় এসে টঙ্গীতে বেস্ট গার্মেন্টসে ওখানে চাকরি নিচ্ছিলাম। ওখানে আমি 3 বছর চাকরি করছি। তো এই 3 বছরে আপনার জামাই বাচ্চারা আপনাকে খোঁজে নাই? বাচ্চারা খুঁজছে। আচ্ছা, আপনি যান নাই গ্রামে? আর না, এই 3 বছর গ্রামে যান? গ্রামে যাইনি, কিন্তু খোঁজ নিছিলাম বাচ্চাদের, যে বাচ্চারা কেমন। জামাই খোঁজে নাই? জামাই কখনো আমাকে একটা ফোনও দেয়নি, কখনো ফোন দেয়নি, আর কখনো বলাও নি যে মেয়েদের আমি যে আসছি ঢাকায়। আমি ঢাকায় আসার পর যে আমার জামাই যে একটা মায়া হবে, যে ওর মা নাই, মা ছেড়ে চলে গেছে, আমার বাচ্চাদের কে দেখবে। তো আমি একটু বাচ্চাদের মুখের দিকে তাকাই, আমি ওর মাকে ফিরিয়ে নিয়ে আসছি। সেটা না করে উল্টে আবার মেয়েদের উপরে অত্যাচার করতো, মেয়েদের উপরে অত্যাচার করতো, মেয়েদেরকে মানে মেয়েদেরকে বাড়ি থেকে বের করে দিত। 3 বছর চাকরি করার পর কি হলো? মানে মেয়েদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল। আচ্ছা আচ্ছা। তখন আমি কি করলাম, যে 4-4টা মেয়েকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এখন আমি না হয় আমার বিয়ে হয়ে গেছে, 4টা মেয়ে হয়ে গেছে, আমি 3 বছর এদিকে আসে গার্মেন্টস জব করলাম। তো বাচ্চাদেরকে যদি বের করে দেওয়া, ওদের তো একটা ভবিষ্যৎ আছে। তখন আমি ওদের ভবিষ্যতের কথা ভেবে আমি 3 বছর গার্মেন্টসের চাকরি করার পরে আমি বাসায় ফিরে চলে যাই। মানে জামাইয়ের বাড়িতেই চলে যাই। যখনই চলে যাই তখন আমার জামাই আমাকে বলে, আমি কি তোমাকে আসতে বলছি? আমার বাসায় আসছো কেন আবার ফিরে? মানে ঢোকার সাথে সাথে আবার বের হতেই হবে, কোনো মাপ নেই। তারপরে আমি যে গার্মেন্টসে জব করছি, যা টাকা ছিল, আমি ভাবছি এদিকে, মনে মনে ভাবছি, আমি দেখছি এদিকে যে মেয়েরা কি করতেছে। মোবাইলও প্রথমে মোবাইল ছিল না, পরে আমি একটা টাচ ফোনও কিনছিলাম জব করে। তখন অনলাইনে ঘাটাঘাটি করে দেখি যে অনলাইনে মেয়েরা বিজনেস করতেছে। তো আমি ভাবতেছি, আমার বড় মেয়ে যেহেতু ক্লাস 8-9-এ উঠছে, তখন বড় মেয়েকে আমি বলছিলাম যে মা দেখো, অনলাইনে মেয়েরা বিজনেস করতেছে, তাহলে তো আমরাও পারবো, কেন পারবো না? তো পরে আমার কিছু টাকা, গার্মেন্টসের জব করা কিছু টাকা ছিল, গার্মেন্টসের জবের কিছু টাকা, হ্যাঁ 20,000 টাকা কত করে আপনি ব্যবসা শুরু করলেন? 20,000 টাকা দিয়ে। কি নিয়ে ব্যবসা শুরু করলেন? আমি প্রথমে হচ্ছে 3 পিস 1 পিস ছোট বাচ্চাদের মানে সৈয়দপুর থেকে মাল নিয়ে গেছিলাম। আমি একা আসি, আমি কিন্তু কখনো বাইরে আসিনি একা। তারপরে ঢাকা চলে আসছি একাই। আসে গার্মেন্টস জব করার পরে আমার সাহসটা একটু বেড়ে গেছিল। তারপরে আমি সৈয়দপুর তো আসতে পারবো অবশ্যই, ঢাকা যেহেতু আসতে পারছি তাহলে তো সৈয়দপুর কাছেই আমার। তারপরে এই যা কিছু আমার ইনকামে মানে জবের টাকা ছিল, এই 20,000 টাকা দিয়ে আমি সৈয়দপুর থেকে 20,000 টাকার মাল নিয়ে গেছিলাম। যখন আমি মাল নিয়ে গেছিলাম, তারপরে মাল আমি মানে চুরি করে একটা রুমে রাখছিলাম আমার স্বামীর আড়াল থেকে, যাতে না দেখে যে আমি বিজনেস শুরু করতে যাচ্ছি। তারপরও কেমনে জানি দেখে ফেলেছে।
যখন দেখে ফেলেছে তখনই আর কি ওই আমার যে প্রোডাক্টগুলো নিয়ে গেছিলাম 3 পিস 1 পিস 2 পিস বেডশিট এগুলা গোস কাপড় অনেক কিছু নিয়ে গেছিলাম। তো এগুলাতে তখন আগুন জ্বালাই দিতে গেছিল। ও মাই গড, আগুন জ্বালাতে লাগছিল? আগুন মানে জ্বালাই দিতে গেছিল। আচ্ছা আচ্ছা। আমার কাপড় প্রোডাক্টগুলাতে। তখন আমার 4 মেয়ে ওর বাবার পায়ে পড়ছে, মানে আমাকেও মারবে, আমাকে বের করবে, আবার আমার প্রোডাক্টে আগুন লাগাই দিবে। মানে আমি যাতে আমার প্রোডাক্ট যদি পুড়ে যায় তাহলে তো আমি হয়তো বা কিছু একটা করবো বা বাড়ি থেকে বের হয়ে চলে আসবে, ওর চিন্তা ভাবনা এরকম। তখন আমি কি করলাম, মানে মেয়েগুলা সবাই ওর বাবার পায়ে পড়লো। ওর বাবা তখন তারপরে ওর বাবা খুব চিল্লাহাল্লা শুরু করে দিচ্ছে, গোটা গ্রামের মানুষকে জড়ো করছে যে মেয়ে মানুষ নাকি বিজনেস করে, মহিলা মানুষ নাকি বিজনেস করে, এটা কোন ধরনের কথা? আমি কখনো এই সমাজে দেখিনি যে মহিলা মানুষ বিজনেস করে। এটা আমার বাবার বাড়ি পর্যন্ত চলে গেল কথাটা। সাথে সাথে কোন ইয়ারে? এটা হচ্ছে 2017-তে। তখন আমার বাবা মায়ের কানে চলে গেছে কথাটা। চলে যাওয়াতে আমার বাবা মাও চলে আসছে। আমার বাবা মা ভাই সবাই গ্রামের পাড়া প্রতিবেশী সবাই আমাকে বলতেছে, মানে বিজনেস করা যাবে না, মানে এমন চোখে দেখতেছে, মানে আমি মানে কারো চোখে ভালো না। আমি এমন একটা বান্দা, আল্লাহর বান্দার সৃষ্টি হয়ে আসলাম ওদের মাঝে, নতুন করে আসছে সৃষ্টি করে ওই দিনই। তখন ওরা সবাই বলল যে বিজনেস করা যাবে না, মহিলা মানুষ খারাপ ভাববে, মানুষ কি বলবে, এটা সমাজের মানুষ কি বলবে, 4-4টা মেয়েকে বিয়ে দিতে হবে, ব্যবসা করা যাবে না, তুমি এখানে থাকো, কি ও মারছে পুড়ছে নাকি তোমাকে মেরে ফেলতেছে নাকি, আচ্ছা কি করে করো, মরে যাও, কিন্তু ব্যবসা করে সম্মান হারানো যাবে না। ঠিক আছে, 4-4টা মেয়ে ভবিষ্যতে বিয়ে দিতে হবে। সিদ্ধান্ত নিলেন? মানে ওদের সিদ্ধান্ত যে 4-4টা মেয়ে বিয়ে দিতে হবে। লোকে কি বলবে, ভবিষ্যতে জামাই আসবে না। আচ্ছা আচ্ছা। তো তারপর কি হলো? তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে কে কি বলে বলুক, আমি বিজনেস চালাবো, আমি বিজনেস করব, শুরু করছি যেহেতু আমি সামনের দিকে এগিয়ে যাব। তো আস্তে 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 এইভাবে আমি বিজনেসটা চালাতে সেল মানে আমার প্রথম অবস্থায় আমার 20,000 থেকে ডাবল লাভ আসছে। আমার লাভ দেখে পরে তখন আমার হাজব্যান্ড কিন্তু এখনো বেজার, এখনো আমার হাজব্যান্ড খুশি না আমার বিজনেসের প্রতি, কিন্তু আমার বাবা মা পাড়া প্রতিবেশী সবাই এখন সবাই খুশি, এখন সবাই আপনাকে সম্মান করে, এবং কি আমার দেখা দেখি আরো 10 জন বিজনেস শুরু করছে। আমার এখন মাসে প্রায় লাখ টাকা প্লাস সেল হয়। আর আমার বিজনেস দিয়ে আমি বাড়ি করছি, আমার বিজনেসের পুঁজি দিয়ে আমি বাড়ি করছি। বাড়ি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক সুন্দর একটা ফাউন্ডেশন দিয়ে। না, খুশি না। এই ফাউন্ডেশনের খোঁজ পেলেন কিভাবে? মানে এই ফাউন্ডেশন আপনাকে আসলে কি দিয়েছে? আসলে স্যার আমি তো আগে কোনো কিছু, মানে আমি তো বেশি শিক্ষিত না, ক্লাস 5-এর একটা মেয়ে, আমি কিছু জানতাম না, কিন্তু ফেসবুক চালাতে জানতাম আর কি। কিন্তু পড়ালেখার বলতে কি আমার ছোটো থেকে ব্রেন শক্তি একটু ভালো ছিল, তো ফেসবুক যেহেতু চালাইতাম সব কিছু মানে বুঝতাম আর কি, যে ফেসবুক সম্পর্কে বুঝতাম। তো যেহেতু বিজনেসও শুরু করছি, তো মজিদ ভাইয়া দেখি সবসময় নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন গ্রুপের পোস্ট করে সবসময়। মজিদ ভাইয়া, আব্দুল মজিদ ভাইয়া আমাদের, যিনি আমাদের রংপুর বিভাগীয় একজন মডারেটর, উনি পোস্ট করতো। তো আমি ফেসবুক ঘাটাঘাটি করতে করতে একদম মজিদ ভাইয়ার পোস্ট আমার মানে সবসময় চোখে পড়তো, যে ওখানে পোস্ট করে, শুধু প্রোডাক্টের পোস্ট করে। তো একদিন মজিদ ভাইয়াকে আমি ইনবক্সে ডাকছিলাম যে ভাইয়া আপনার সাথে একটু কথা আছে, ইনবক্সে আসবেন একটু প্লিজ। তখন মজিদ ভাইয়া ইনবক্সে আসছিল, আসার পরে যে বলছিলাম যে ভাইয়া আপনি যে এখানে পোস্ট করেন, কেন পোস্ট করেন? ভাইয়া বললো যে আপু এখানে পোস্ট করলে প্রোডাক্ট সেল হয় এবং কি ব্র্যান্ডিং হয়, আপনাদের বিজনেসটা ব্র্যান্ডিং হয়, আর এখানে অনেক মানে ক্রেতা আছে, বিক্রেতা আছে, সবাই আপনি কিনতে পারবেন, আপনি বিক্রি করতে পারবেন এখানে এই ফাউন্ডেশনে আমাদের।
তো আমি বললাম যে ভাইয়া আপনার কাছে আমার অনুরোধ, আমাকে এই গ্রুপে অ্যাড করে দেন। তখন ভাইয়া তো আমাকে অ্যাড করে নিল। তো আমি তো কিছু কথা বলতে পারতাম না আগে মানুষের সাথে, কাস্টমারের সাথে তেমনভাবে, মানে অনলাইনে মানুষের সাথে কথা কিভাবে বলে, কিভাবে সেল করে সেটা পারতাম না। যখন থেকে আমি এই গ্রুপে আসছি, প্রতিদিন সেশন ক্লাসগুলো করছি, করতে করতে প্রথমে সালামটাও দিতে জানতাম না। ওকে, সালাম কি দিয়ে যে সবাইকে ওয়েলকাম জানাবো, সবার সাথে কথা বলবো, কেমন আছেন সবাই, এটাও বলতে পারতাম না। যখন মানে প্রতিদিন রেগুলার যখন আমি সেশন ক্লাসগুলো করা শুরু করলাম, আমার বাসা থেকেও সাপোর্ট করতো না ক্লাসগুলো করতে। আমি খুব চুরি করে ক্লাসগুলো করতাম। আমার মেয়েরা, আমার হাজব্যান্ড সবাই আমাকে খুব গালাগালি করতো যে আমি মানুষের সাথে কথা বলতেছি, কেন কথা বলতেছি, আমি তো বিজনেস করতেছি, আবার খারাপ এইভাবে কথা বলে খারাপ হয়ে যাচ্ছে। তারপর আমি ক্লাসগুলো চালিয়ে গেছি। প্রতিদিন আমি মানে সব কাজ শেষ করি তাড়াতাড়ি করে ক্লাসগুলো করার জন্য। সন্ধ্যার সময় বান্না সব শেষ করে আমি বাচ্চাদেরকে খাওয়া দাওয়া রেডি করা একবারে মানে শোয়া দিয়ে আমি ক্লাসগুলো করবো, আমি ক্লাস করবো। মানে নতুন করে লেখাপড়া শুরু করছি, নতুন করে লেখাপড়া শুরু করতেছি, নতুন করে কিছু বলতে শিখতেছি আর কি। আলহামদুলিল্লাহ। যখন থেকে ক্লাস শুরু করছি, ক্লাস করতে 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 আমি 17তম ব্যাচে যখন অ্যাডমিশন হই নিজের বলার মতো ফাউন্ডেশনে, তারপর থেকে আমি মনে হচ্ছে যে আমি দুনিয়ার মুখ দেখতেছি। দুনিয়ার মুখ, সারা পৃথিবী আমার সামনে আসতেছে, এবং কি আমার চোখগুলা উজ্জ্বল হয়ে আসতেছে যে আমি পড়ালেখা না করলে আমি মানে উচ্চ শিক্ষিত একজন মাশাআল্লাহ মহিলা একজন। আমি ভাবতেছি যে আমি বিজনেসটা যদি শুরু না করতাম তো আমি এখানে আসতে পারতাম না, এই জায়গায় আসতে পারতাম না, এত দূর আসতে পারতাম না। আজকে আমি নিজে একটা শোরুমও দিয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ, শোরুমও করে ফেলেছি। শোরুমও দিয়েছি। বড় মেয়ের বয়স কত এখন? বড় মেয়ের বয়স না মানে সরি বয়স না, মানে কোন ক্লাসে পড়ে? অনার্স ফার্স্ট ইয়ার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওদের সব খরচ কাপড় চোপড় সব বহন করি আমি, মানে আমার বিজনেস দিয়ে। আপনি তো একটা উদাহরণ, মানে আমাকে মজিদ ভাইয়া নারী যোদ্ধা নারী হিসাবে চিনে, আমাদের ফাউন্ডেশনের সবাই আমাকে যোদ্ধা নারী হিসাবে চিনে। যেই হাজবেন্ড আপনাকে এখন পর্যন্ত কোনো রকমের স্বীকৃতি বা কি বলে এটাকে, ভালোবাসা বা সম্মান বা আপনার কাজটাকে অ্যাকসেপ্ট করে নাই, আপনি বাচ্চাদের দিকে তাকিয়ে তার সংসারও করে যাচ্ছেন। তার সংসার, বাচ্চাদের দিকে তাকিয়ে তার সংসার করে যাচ্ছে। আর আমি ভাবতেছি যে আমি এই বিজনেস করে দেখাবো একদিন ওকে, ও বিজনেস করে, ও কিন্তু বিজনেস করে, আলহামদুলিল্লাহ বালুর বিজনেস করে। কিন্তু আমি বারবার বলি যে তুমিও বিজনেস করো, আমিও বিজনেস করি। একবার ভাবো তুমি যে বিজনেস করাটা কতটা লাভ, আর কতটা ব্র্যান্ডিং, কতটা মানুষের সাথে পরিচিত হওয়া যায়, মানুষের সাথে কথা বলা শেখা যায়। একটু শিখো, দেখো, বুঝে না আজ পর্যন্ত বুঝলো না। আপনি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন? আমি মেয়েদের শাড়ি, মানে মেয়েদের অল প্রোডাক্ট, মেয়েদের সব প্রোডাক্ট, ছেলেদের শার্ট, টি শার্ট, প্যান্ট, লুঙ্গি, আর হচ্ছে পাশাপাশি আমি নকশি কাঁথা 10 জন মহিলা আমার বাসায় নকশি কাঁথা সেলাই করে। আপনার থেকে মানুষ পণ্য কিনে কেন? কি কি কারণ, মানে আপনার কি কি আপনি তৈরি করতে পেরেছেন? আমি তৈরি করতে পেরেছি, আমি ভালো প্রোডাক্ট মানুষের কাছে সেল করতে পারছি। প্রথমত কথা হচ্ছে স্যার, আমি ভালো প্রোডাক্ট, প্রথমত আমি মানুষকে ঠকাইনি কখনো, যে আমি প্রোডাক্ট দিয়ে একটা কাস্টমারকে আমি রিপিট কাস্টমার করাইতে পারিনি, এটা করিনি কখনো। আমি আমার রিপিট কাস্টমার এখনো, এইখান থেকে আমি রিপিট কাস্টমার। আমার রিভিউ আছে। আচ্ছা আচ্ছা, এই নিজের বলার মতো গ্রুপে আমাদের রিভিউ আছে, রিভিউ পোস্ট আছে, অনেক কাস্টমার রিভিউ পোস্ট করে আমাকে, আর রিপিট কাস্টমার অনেক পেয়েছি। আচ্ছা, আর কি কারণে? আপনার পণ্য ভালো, আমার মানে আমি যে তাদের সাথে কথা বলি, ব্যবহার ভালো। আমার ব্যবহার দেখে ওরা, মানে আমার পণ্য, মানে আগে ব্যবহার দেখে, কথা বলা দেখে, আমি আমার ব্যবহারটা দেখে আমার কাছে প্রোডাক্ট দেখতে আসে, আমার প্রোডাক্ট নিয়েও প্রোডাক্টও ভালোবাসি। আপনার সঙ্গে এতক্ষণ কথা বলে আমার একবারও মনে হচ্ছে না যে আপনি মাত্র 5 পাস। আসলে আপনার কর্মজীবনের লেখাপড়া অনেক দূরে গিয়ে গেছে। স্যার আমি অনেক কাজ পারি। আমি নিজে স্যার, আমি একটা কারখানা দিতে রেডি হয়ে গেছি, পাপোশের কারখানা। আলহামদুলিল্লাহ, আপনি কারখানা দেওয়ার জন্য রেডি হয়েছি। আমি উদ্বোধন করতে যাব, আমি যদি স্যার একটু সাপোর্ট পাই, মানে বাসার সবার যদি
যে ধরেন আমার হাজব্যান্ড যদি একটু সাপোর্ট করতো, আমার জায়গাও আপনার আছে husband-এর নাম পাপোশের। কি? আনারুল ইসলাম। আনোয়ারুল ইসলাম। জি। আনোয়ার ভাই, আপনি এই ভিডিও দেখবেন কিনা আমি জানি না, আপনাকে আমি অনুরোধ করছি, এই মানুষটার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে। অসাধারণ একজন মানুষ, অসাধারণ সংগ্রাম তার বাচ্চার জন্য, আপনার জন্য, আপনার পরিবারের জন্য সে কী না করেছে। তো আমি আশা করব আপনি তার মূল্যায়ন করবেন এবং তাকে যে সম্মান দেওয়া উচিত, আমার নিজেরই তাকে সম্মান করতে ইচ্ছা করছে এবং আমি আপনাকে সম্মান করি, সেই সম্মান আপনি দিবেন। কারণ এত সংগ্রামের পরে উনি মাটি কামড়ে কিন্তু আপনাকে ধরে রেখেছে, আপনার 4টা বাচ্চাকে ধরে রেখেছে, যার বড় মেয়ে এখন অনার্সে পড়ে এবং সবগুলো বাচ্চা লেখাপড়া করছে, দ্বিতীয় শোরুম করেছে, বাড়ি করেছে, আর কি চান। আলহামদুলিল্লাহ। নিজে স্যার পাপোশ তৈরি করি, একটা মেশিন দিয়ে ডেইলি 100টা পাপোশ তৈরি করি। অসাধারণ। আপনার স্বপ্নের কথা শুনবো, মানে আপনি এখনো চোখ ছলমল করছে আপনার স্বপ্ন, তো আপনার স্বপ্নের কথা শুনবো। তার আগে আপনার স্বপ্ন শুনতে চাই। আপনার স্বপ্ন এখনো অনেক বাকি, আমি দেখতে পাচ্ছি। শিক্ষিত হলে যে ভবিষ্যতে বড় কিছু স্বপ্ন দেখা যায় তা কিন্তু এটা ভুল কথা। আমি কিন্তু ক্লাস 5-এর একজন মেয়ে, আমি একদম মানে জিরো ধরতে গেলে পড়ালেখার দিক দিয়ে, কিন্তু আমার জ্ঞানের দিক দিয়ে বা আমার কাজের দিক দিয়ে, আমার বুদ্ধির দিক দিয়ে আমি কিন্তু একদম হিরো। আলহামদুলিল্লাহ, বলতে পারেন। আমার কাজ কেউ দেখে বলতে পারবে না যে এটা অশিক্ষিত একটা মেয়ে। মানে আমি যে পাপোশ সেলাই করি, আমি এখন পাপোশ সেলাই করি দিনে 100টা পাপোশ একটা মেশিন দিয়ে তৈরি করি, সংসারের সব কাজ শেষ করি, 4টা বাচ্চাকে মানুষ করি। একটা বাচ্চা আমার ডুয়েটে এখানে জব কোচিং করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দ্বিতীয় মেয়ে, বড় মেয়ে অনার্স ফার্স্ট ইয়ারে। আচ্ছা আচ্ছা। তৃতীয়টা ক্লাস 7-এ, চতুর্থটা হচ্ছে ক্লাস 4-এ পড়ে। অসাধারণ। তারপর হাজব্যান্ডের সাপোর্ট পাচ্ছি না আজ পর্যন্ত। ইনশাআল্লাহ আপনার সংগ্রাম বৃথা যায় নাই, আপনি একটা জায়গায় নিজেকে নিয়ে আসছেন। কিন্তু স্যার আমার একটা স্বপ্ন আছে যে আমি ভবিষ্যতে আমি যে পাপোশ সেলাই করি, আমার কাছে অনেক আমাদের গ্রামের অনেক গরিব অসহায় মহিলাগুলো আসে যে আপনি পাপোশ সেলাই করতেছেন, আমাদেরকে একটা কর্ম দেন, আপনার মাধ্যমে যাতে আমরা আমাদের সংসার চালাতে পারি। আমার এটা একটা বড় স্বপ্ন যে আমি একটা কারখানা, পাপোশের কারখানা বা নকশিকাঁথা, তো আমাদের 10 জন মহিলা, দূর দূরান্ত মহিলাগুলো আসে আমার নকশিকাঁথা সেলাই করে, আমি সেল করি। আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট পাচ্ছি, রিপিট কাস্টমারও পাচ্ছি। রিপিট কাস্টমার আমার হাতে লেগেই আছে, প্রবাসী ভাইয়ারা, মানে আমাদের ফাউন্ডেশনের প্রবাসী ভাইয়ারা, মানে ওরা প্রবাসে আছে অথচ ঢাকায় কিন্তু অনেক প্রোডাক্ট। তারপরে আমার পঞ্চগড় কোথায়, বাংলাদেশের শেষ সীমানা, সেখান থেকে আমার প্রোডাক্ট ঢাকায় আসছে। আজকের পরে তো সেল আরো বেড়ে যাবে, তাহলে দুইজনেরই সেল বেড়ে যাবে। হ্যাঁ, অনেক অনেক কাস্টমার, কারণ আজকে এত মানুষ দেখছে আপনাদেরকে এবং আরো কিছুদিন এত মানুষ দেখবে যে আপনাদের পরিচিতি অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো এটাই আমার উদ্দেশ্য, আপনাদেরকে নিয়ে আসা, যে আপনাদের পরিচিতিটা আরো বাড়িয়ে দেয়। যে আমি ভবিষ্যতে একটা কারখানা দিব, আমার গ্রামের যাতে 50 জন বা 60 জন মানুষের, গরিব অসহায় মহিলাদের যেন কর্মসংস্থান তৈরি করে দিতে পারি। আলহামদুলিল্লাহ। আপনি যেদিন কারখানা করবেন আমাকে বলেন, আমি উদ্বোধন করতে যাব ইনশাআল্লাহ, আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।